হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং আমন্ত্রণ শুক্রবারের জমজমাট আয়োজন, এনটিভির আয়োজন, লাইভ আয়োজন, যে আয়োজনে আপনিও ভিডিও কলে কথা বলে নিতে পারেন আপনার প্রিয় তারকার সঙ্গে। সেই আয়োজনে আমি ইমতু আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিন্তু যারা নিয়মিত দেখেন তারা তো জানেন না, যারা আজকে প্রথম এই মুহূর্তে জয়েন করেছেন তাদের জন্য আমি নিয়মগুলো জানিয়ে দিব। কিন্তু তার আগে আজকে কে এসেছেন তার সঙ্গে তো একটু হ্যালো বলে নিতেই হয়, কারণ তার সাথে কথা বলতে আমার লাগে না ভয়, কারণ আমার খুব ভালো বন্ধু, আমাদের প্রিয় একজন তারকা। সিনেমায় তিনি জল করেন, অতি সম্প্রতি খুব ভালো ভালো নাটক এবং জনপ্রিয় নাটকে তিনি দ্যুতি ছড়াচ্ছেন। আমাদের সবার প্রিয় নায়িকা, অভিনেত্রী, আমার বন্ধু, সুন্দরী, সুইট, স্মার্ট, আর কি বলবো, বিশেষণ শেষ হবে না। প্লিজ ওয়েলকাম তানহা তাসনিয়া। কি খবর? অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো লাগছে। তোকে দেখে তো আরো অনেক ভালো লাগছে, জল করছি। আমরা অনেক গল্প করব, অনেক আড্ডা হবে, সঙ্গে আমাদের দর্শকরা থাকবেন যারা তোকে ভালোবাসে। সেটা তো আমাদের সব সময়ই হয়, বাট এখন ক্যামেরার সামনে হচ্ছে, জাতির সামনে আমাদের আড্ডা হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সরাসরি আমাদের সঙ্গে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। ভিডিও কলে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিভিশনে দেখানো একটা জুম আইডি এবং পাসওয়ার্ড আছে, এবং ফেসবুকেও আমরা সরাসরি সম্প্রচারে আছি ইউটিউবেও। সো ফেসবুকে আমরা একটা জুম আইডি লিঙ্ক দিয়েছি এবং সাথে আইডি পাসওয়ার্ড দিয়েছি। আপনার মোবাইল অথবা ডিভাইসে যদি জুম অ্যাপসটা থাকে তাহলে খুব সহজে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই চলে আসবেন, দেখবেন যে নায়িকা বসে আছে, সুন্দরী নায়িকা, আপনাকে হ্যালো বলার জন্য। আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো আসলে জানতে চান আমাদের নায়িকার কাছ থেকে, সে প্রশ্নগুলো করে নিতে পারেন। সুন্দর সুন্দর প্রশ্ন করবেন, তাহলে দুর্দান্ত উত্তর পাবেন। আর যারা এই মধ্যরাতে লাইভে আসতে চাচ্ছেন না কিন্তু কিছু জানাতে চাচ্ছেন, তাদের অপশন আছে ফেসবুকে লাইভ চলাকালীন সময় কমেন্ট করুন, আমরা বাছাইকৃত সেরা এবং সুন্দর কমেন্টগুলো পড়ে জানিয়ে দিব আপনার প্রিয় তারকার কাছে। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। ব্যস্ততাই সুস্থতা। তোর ব্যস্ততা কেমন? অনেক ব্যস্ত সময় যাচ্ছে আসলে। রিসেন্টলি একটা ইউরোপ ট্যুর করে আসলাম। ইউরোপের 5টা দেশে শো ছিল, অলমোস্ট 25 দিনের একটা ট্যুর ছিল। ওইটা শেষ করে এসেই ওই যেটা হয় যে ডেটগুলো সব জমে ছিল, কিছু শেষ করে যেতে পারছি, কিছু শেষ করে যেতে পারি নাই। ওই কাজগুলো সব একদম সিরিয়ালি পড়ছে। মানে আমি জাস্ট ডিরেক্টরদেরকে বলতেছিলাম, ভাই একটা দিন রেস্ট দেন, একটা দিন একটু রেস্ট দেন না। আমি ইউরোপে বসে টেক্সট করতেছি, মানে আমি 16 তারিখে ফিরছি, 17 তারিখ থেকে শুটিং। ভাইয়া কোনোভাবে কি আমাকে মাফ করা যায়? 17 তারিখ না, সব আর্টিস্টদের সাথে ডেট মিলানো হয়ে গেছে, বাট হ্যাঁ ওই দিন তোমার সিন কম রাখতে পারি, এতটুকু ফেভার করতে পারি, যাতে একটু রিল্যাক্সলি কাজ করতে পারি। হ্যাঁ, একদম এসেই টানা আমার কাজ শুরু হয়েছে সিরিয়ালগুলোর। আমরা অতি সম্প্রতি বেশ ভালো ভালো কিছু সিঙ্গেল নাটকে আমরা দেখেছি, যেগুলো দর্শক নন্দিত, প্রশংসিত এবং সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও পেয়েছে। এই যে নতুন তানহা, মানে এই যে আমরা এর আগেও একসাথে আমরা ঈদের বিশেষ কাজগুলো একসাথে তুই আমি করেছি, অনেকগুলো নাটক আমাদের একসাথে কাজ হয়েছে, কিন্তু এখন যে সিঙ্গেল নাটকে যে দ্যুতি ছড়াচ্ছিস, মানুষ নতুন করে তোকে চিনছে, এই ভালোবাসাটা কিভাবে উপভোগ করছিস? দর্শকের মন্তব্যগুলো কিভাবে নিচ্ছিস? মানে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, মানে সবার সাথেই মোটামুটি আমার কাজ হয়েছে। বাট যখন আমি একটু ওই যে কমেডি ফানি টাইপের কাজগুলো করছি এবং মোশাররফ ভাইয়ের সাথে বেশি কাজ করা হয়, এবং মোশাররফ ভাইয়ের সাথে জুটিটা দর্শক খুব নিচ্ছে এবং দর্শক আরো দেখতে চাচ্ছে, মানে আমাদের কেমিস্ট্রিটা হয়তো দর্শকের খুব পছন্দ হয়েছে। তো সবাই চায় আপু সামনে কি নাটক আসছে, বা দেখা হলে আপু এই নাটকটা অনেক ভালো ছিল, ওই নাটকটা অনেক ভালো ছিল, ওটার মতো নাটক করবেন, হ্যাঁ আপু ওই নাটকে তো আপনি এই করছেন, ওই নাটকে তো হঠাৎ করে না হয়ে যায়। যে ইভেন এনটিভিতে আমার খুব ফেমাস একটা হিট একটা নাটক গেল, ফাউল জামাই, যেটা নিয়ে আমি মনে হয় মানে আমি এত রেসপন্স পাইছি। আমি জাস্ট মুভি দেখতে গেছি ব্লকবাস্টারে, তো আমি কফি অর্ডার করলাম, হঠাৎ করে বলতেছে কি, আপু আপনার জামাইয়ের কি ফাঁসি হয়ে যাবে? আই ওয়াজ লাইক 6 সেকেন্ড আমি একটু এমনি ছিলাম। তারপরে প্রথমত তো তুই কনফিউজড কোন জামাইয়ের কথা বলছিস? হ্যাঁ, এবং আমার জামাই আমার সাথে, ঠিক আছে, এখন আমার জামাই আমার দিকে এমনি তাকাইছে। পরে বলছে কচি দুলা ভাইয়ের কি ফাঁসি হয়ে যাবে? পরে আমি বলছি দেখতে থাকেন নাটক, জানতে হলে দেখতে হবে। ইভেন আমার জামাইয়ের সাথে আমার ঝামেলা শুরু হয়ে গেছে, মানে এই নাটকটাতে তো হচ্ছে বিদেশ ফেরত থাকে আমার জামাই, ইউরোপ ফেরত। তো আমার পোস্টে না কমেন্ট আসে যে আপু আপনার ইউরোপ ফেরত জামাই কি জানি এরকম একটা কমেন্ট করছে, আমার পুরোপুরি মনেও নাই, জামাই কি ফাঁসি হয়ে যাবে এরকম কিছু একটা। আমার জামাই আমরা বলতেছে যে আচ্ছা তোমার কি ইউরোপে কারোর সাথে কোনো কথা হয়? আমি হঠাৎ করে বললাম কেন? বলে এই যে তোমাকে কমেন্ট করতেছে। পরে না আমিও কিছুক্ষণের জন্য ধরতে পারি না, এত নাটক করিস, কাজ করিস, তো মনে থাকার কথা না। এক্স্যাক্টলি। পরে আমি আরে এটা তো ইয়ের কথা বলতেছে, ফাউল জামাই নাটকে আমার জামাই ইউরোপ থেকে আসে,
ওইটার কথা বলতেছে। তুমি এত গাধা, আমার যদি কারোর সাথে কথা হয় সে কি এসে কমেন্ট করবে? এক্স্যাক্টলি। আর কারোর সাথে কথা হলে এটা তো বাইরের মানুষ জানার কথা না যে সে কমেন্ট করবে। এক্স্যাক্টলি। ওকে, একটা ভিডিও কল আছে, আমরা দেখি যে কে ভিডিও কল দিয়েছেন। চলুন দর্শক, আমাদের আজকে শোয়ের প্রথম ভিডিও কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি কেমন আছি না আপু কেমন আছে, কোনটা জিজ্ঞেস করেছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে একটু জোরে কথা বলতে হবে, আমাদের অডিও কমিউনিকেশনটা বাজে হচ্ছে। অথবা আমি একটু আমার টিমকে বলবো যে স্টুডিও সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে। আচ্ছা ভাইয়া। আপনার অডিওটা। আচ্ছা ভাইয়া। আপনার নাম কি? এসএম মাইনু। মেহেদি হাসান, মাইনুল হাসান, এসএম এসএম মোহাম্মদ মাইনু, এসএম শাহ মোহাম্মদ না সৈয়দ মোহাম্মদ? সৈয়দ মোহাম্মদ। সৈয়দ মোহাম্মদ। আমার উত্তর সঠিক হয়েছে, পুরস্কার আমি পাচ্ছি। ইয়েস। আচ্ছা, আপনার প্রিয় তারকা আছে, কথা বলুন প্রিয় তারকার সঙ্গে। হ্যালো ফি, হাউ আর ইউ? আমি ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ওখানে একটা ঝিঝি পোকা ডাকছে করে, ওই জন্য আপনার অডিও শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি একটু জোরে কথা বললে আমরা শুনতে পাবো, আপনার জন্য আমরাও জোরে কথা বলছি কিন্তু। আমরা খুবই দুঃখিত, একটু কমিউনিকেশন প্রবলেম, বুঝতে পারছেন, দর্শকদের ক্ষমা করবেন। আই গেস, বাট থ্যাঙ্কস ফর কলিং। হাউ সুইট, দেখছেন কত সুন্দর করে আপনি থ্যাঙ্কস ফর কলিং দিছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাঙ্কস আর ব্লেসিং। অফ কোর্স। আর সবচেয়ে বড় কথা, এই যে দর্শকের ভালোবাসাটা, এটা তো আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহর এত নিয়ামত, মানুষের ভালোবাসা যে আমরা পাই। একদম এক্স্যাক্টলি। মানে আমি না যখন কাজ করি, আমি কিছু কিছু সেলিব্রিটিকে দেখি, মানে সেলিব্রিটি বলতে আমারই কো-আর্টিস্ট, তারা দেখি খুব বিরক্ত হয় যখন তাদের কাছে ছবি তুলতে অডিয়েন্সরা বা ফ্যান্সরা আসে, ইয়ে করে, খুব ডিস্টার্ব ফিল করে, এই এরা সেটে ঢুকছে কেন, এই এদেরকে বের করে দেয় করে দেয়। আমার কাছে না মানে খুব অবাক লাগে, আমি বিষয়টা খুবই নেগেটিভলি নিই যে এটা দে আর ব্লেসিংস, তারা তোমাকে ভালোবাসে, ইউ আর সামওয়ান ফর দেম। এক্স্যাক্টলি, ইউ আর সামওয়ান ফর দেম। তাদের সাথে এরকম ব্যবহার করার তো আমাদের কোনো রাইটস নাই। সো আমি মনে করি এটা ব্লেসিং। আজকে তো আরেকজনের সাথে যাবে না, ওরা ওরা আমাদের কাছে আসছে, তার মানে কি ওরা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে। তো আমরা যখন ওদের সাথে খারাপ ব্যবহার করি, ডেফিনেটলি ওদের অনেক খারাপ লাগে। অবশ্যই। তো ফ্যান্স আর ব্লেসিংস টু মি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা কাজ নিয়ে আরো কথা বলবো, আমরা ইন্টারভিউর নাটক নিয়েও কথা বলবো, আমরা তোর ক্যারিয়ার নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে লেটস টক অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ, ইউর ফ্যামিলি লাইফ, ইউর ফ্রেন্ডস লাইফ। এত ব্যস্ত, তার মধ্যেও যে ফ্যামিলি, সংসার, বন্ধু বান্ধব, কিভাবে ম্যানেজ করিস? খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে আমি ইউরোপ 25 ডেজ আমি থাকবো না, এটাতে তো আমার বাসার সবাই, শ্বশুর বাড়ি সবাই আপসেট যে আমি থাকবো না 25 দিন, এটা কি সম্ভব নাকি আদৌ? বিকজ আমি এতদিন স্পেশালি তোর ফ্যামিলি, তোর আঙ্কেল, তোর বোনরা সবাই যে ভালোবাসে তোকে। আমি তো মানে আমি মনে হয় 4 নাম্বার শোটা আমার ইটালিতে, তো আমি সুইজারল্যান্ডে তখন, ইটালিতে যাইনি। 5 নাম্বার আমার স্পেনে শো। আমার বাবা লিটারালি আমার ভিডিও কল দিয়ে বলতেছে যে তুমি নাই, আমি শক্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, আমার যদি কিছু হয়ে যায়, মানে এইরকম কথাবার্তা। ইভেন আমার মা কখনো আমরা বলে না, আম্মু আমাকে বলতেছে যে আর করা লাগবে না শো, লাস্টের শোটা বাদ দে, চলে আয়। আম্মু ওটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, পাবলিসিটি হয়ে গেছে, কমিটমেন্টের জায়গা আছে। ইভেন টিকিটটাও আমার স্পেন থেকে রিটার্ন টিকিট করা পসিবল না, বাট সামহাউ উই ওয়্যার ইন এ বিউটিফুল প্লেস ইন সুইজারল্যান্ড। আমার হঠাৎ করে মুড অফ হয়ে গেছে, স্বাভাবিক না, মানে সবচেয়ে কাছের মানুষরা যদি হবে। এক্স্যাক্টলি, আমার হঠাৎ করে মুড অফ হয়ে গেছে। পরে আমি সবাই আবার আমাকে চেয়ার আপ করলো। পরে একটা যেহেতু কাজের জায়গা থেকে একটা কমিটমেন্টের জায়গা তো আছেই, তারপরে আমি আমার যে অর্গানাইজার চয়নদাকে আমি বলছি, দাদা কোনোভাবে কি পসিবল আমাকে পাঠিয়ে দেওয়া যায়? চয়নদা বলে মাই, কারণ হচ্ছে স্পেনের শোটাতে আমি ছিলাম না। তো দাদাকে দাদা সবাই স্পেন যাবে, আমি যাবো না স্পেন। দাদা বলে আচ্ছা দেখতেছি, ওদের সাথে কথা বলে তারপরে ইনক্লুড হলাম। এখন আমি দাদাকে বলছি দাদা আমাকে বাদ দেওয়া যায়? দাদা বলে পাহাড় থেকে ফালাই দিব। তো এরকম পরে, বাট সুন্দর একটা দেশ শুনেছি আমি স্পেন, তো আমি যেতে চাচ্ছিলাম যে নতুন একটা দেশ এক্সপ্লোর করা। তো এটা শেষ করলাম। শেষ করে আসার পরে এদিক থেকে শ্বশুরবাড়িতে বলতেছে আসো, এদিক থেকে বাবা বলতেছে আমাদের সাথে একটু থাকো, আর ওদিক থেকে ডিরেক্টর বলতেছে আমাদের সাথে থাকো। হ্যাঁ, তো পুবাইলে যখন আমার টানা 5-6 দিন শুটিং পড়ছে, আমি বাসায় যে আর কি করবো, আমি আমার জন্য থাকার ব্যবস্থা করেন, আমি থেকেই যাই।
আর আমি ধর রাতে 12টা 11টার সময় প্যাক আপ হয়, আস্তে আস্তে 1টা, খাওয়া দাওয়া করে শুধু 2টা, আবার সকাল সকাল রওনা দিয়ে আব্বু বলে তুমি কি শুরু করলে এরকম। আমার এরকমও হয়েছে যে আমি আব্বু বলতেছে এদিক দিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার জন্য ওয়েট করতেছে, এদিক দিয়ে আব্বু বলতেছে তুমি তো আমার সাথে একবেলা খাইলাও না। আরে আমি ডিওএইচএস আসছি আমার বাসায়, এসে আমি আব্বুর সাথে ভাত খাইছি, খেয়ে আবার আমি আমার শ্বশুরবাড়িতে গেছি। এর মধ্যে কাজের চাপ, হ্যাঁ এর মধ্যে কাজের চাপ। আমার মনে হয়েছে তোমরা আমাকে 2 ভাগ করো, 2 ভাগ করে আমার একটা ক্লোন করো, 2 ভাগ করে এক সাইড আমার কাজে পাঠায় দাও, 2 সাইড আমি কোনো কাউকেই হ্যাপি করতে পারতেছি না। আর মাঝখান দিয়ে আমি তো এক্সস্টেড, আমার তো রেস্ট দরকার। আমার মনটা চাইছে যে আমি 2-3 দিনের জন্য ফোন বন্ধ করে কোন একটা হোটেলে গিয়ে ঘুমাই থাকি, মানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি জাস্ট নিজেকে একটু সময় দেব, আমার নিজের রেস্ট দরকার। তো বাট ইটস আ ব্লেসিং, সবাই আমাকে লাভ করে, সবাই আমাকে চায়, তো আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমি আমার লাইফে এই জিনিসটা আমি রিয়েলাইজ করি যে মাঝে মাঝে একা থাকতে পারাটাও এখন ব্লেসিং মনে হয়। হ্যাঁ যে নাই সুযোগ নাই, মি টাইম আমরা তো পাই না, তো পাই না, রাইট। আর আমার কি যেন হয় দোস্ত, মানে ধর আমি যখন অনেক কষ্টে একটা ঘুমের সময় অ্যারেঞ্জ করলাম, পুরো পৃথিবী তখন আমাকে মনে করে, পুরো পৃথিবী ব্যস্ত হয়ে যায় তখন আমার কল দিবে, হ্যাঁ, এবং ধর আমাকে কোনোভাবে রিচ করতে পারছে, আমি সব সাইলেন্ট করে ঘুমাইছি, আমার বউরে কল দিবে, ওর একটু ডাকো তো, এখনই লাগলো এটা, এক্স্যাক্টলি। আর কি, আর আমার একটু বাজে অভ্যাস আছে, আমি হয় কি একটু রাতে একটু ঘুমাতে লেট হয়, হয় কি হয় না, ফোন স্ক্রলিং করতে করতে, বা আমি রাতে এটাও নিজেকে সময় দেয়া, এক্স্যাক্টলি রাতে ইভেন আমি রাতে একটু কিছু একটা দেখি, যে আমি ধর একটা সিরিজ দেখছি বা একটা সিরিয়াল দেখতেছি, একটু দেখি, দেখতে দেখতে হয়তো ঘুমায় যাই। সকালবেলার ঘুমটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো হয় কি আমার নিজেরও কাজ করতে হয়, আবার সকালবেলা আম্মুর একটা কাজ, সেটা তো আমাকেই যাইতে হবে, আব্বুর একটা কাজ, সেটা তো আমাকেই যাইতে হবে, তোকেই লাগবে, সবকিছু আমাকেই লাগবে, তোমরা একটু করো না, তোমাকেই লাগবে। বাট দিন শেষে কিন্তু তুইও ওদেরকে অনেক ভালোবাসিস, এটা আমি জানি, এটা আমি জানি যে হাউ ইউ ফিল অ্যাবাউট ইওর ফ্যামিলি। সেটা গিয়ে ডিরেক্টরকে ভাইয়া যদি বৃষ্টি হয়, আমি তো ভাইয়া প্যাকআপ আজকে, ভাইয়া বলে, মানে এই স্পেশালি ইউরোপের টাইমটাতে, মানে আমার মনে হতেছিল আই নিড রেস্ট, আমি আর পারতেছি না। তো একদিন বৃষ্টি হয়ে প্যাকআপ হয়ে গেছে, মনে হয় আমি যে কি খুশি হয়েছি। আমার এই লাস্ট 28 তারিখে ডেট ছিল, তো 28 তারিখে বৃষ্টি হচ্ছে। 28 তারিখে গল্পটা শুনবো, তার আগে একটা ভিডিও কল আছে, দর্শক চলুন আমরা একটা ভিডিও কল দেখি। কে আরে বাবা, দেখ কে, হ্যালো, আজকে 2 বন্ধুকে একই ফ্রেমে দেখতে ভালো লাগছে। সবচেয়ে বড় কথা মধ্যমণি হয়ে মাঝখানে যে তুমি আছো, হ্যাঁ, এটাই তো আমাদের জন্য পাওয়া যায়। উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ। কেমন আছো? তার আগে একটু আমাদের তানা তাসনিয়া বলে দিক দর্শককে যে এটা কে কল দিয়েছে। আচ্ছা, ও হচ্ছে আমার অনেক পুরনো বন্ধু, প্রায় আমরা 15 বছরের বন্ধু, রেজা। আমাদের দুজনেরই ফ্রেন্ড, আমার যদিও 15 বছরের ফ্রেন্ড, আমরা অনেক ক্লোজ ফ্রেন্ড। ও হচ্ছে হ্যাঁ দর্শক, আমারও বন্ধু, আমরা গুনি নাই কয় বছরের মধ্যে, গুনবো না একদিন। He is a lawyer and also he is an actor and loving person and news presenter, অনেক কিছু, অনেক গুণে গুণান্বিত ব্যবসায়ী। আরে বাবা রে, যাক, তোমাদের দুজনকে একই ফ্রেমে দেখতে খুব ভালো লাগছে আজকে, এবং রাতের আড্ডাটা খুব ভালো লাগতেছে আসলে দেখতে। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। আমাদের এই শোয়ের যে মূল আকর্ষণ, আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে এই যে তানার সাথে আমার দেখা হয় না কাজের কারণে, কাজের থ্রুতেই আমাদের দেখা হয়, কাজ ছাড়া আমাদের দেখা হয় না। রেজার সাথেও কিন্তু লাস্ট আমার দেখা হয়েছিল, আমাদের জেভিকো একটা ব্র্যান্ডের আমরা কাজ করেছিলাম, ওই থ্রুতে রেজার আমার মনে আছে বন্ধু। হ্যাঁ, তারপরে টিভিসির সময় আর কি শুটিং এ। হ্যাঁ, বাট থ্যাঙ্কস টু আমিও ছিলাম ওইটাতে। হ্যাঁ, কিন্তু তোর সাথে তো পরে আমার দেখা হয়েছে, রেজার সাথে ওটা আমার লাস্ট দেখা। তো আমি বলছি থ্যাঙ্কস টু এনটিভি, থ্যাঙ্কস টু রাতের আড্ডা, যে আমার একটা প্ল্যাটফর্ম, একটা সুযোগ করে দিয়েছে যে আমরা আমাদের পুরনো মানুষগুলোকে এই যে একটা ইউনাইটেড করে ডিজিটাল যুগে। হ্যাঁ সেটাই। আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম যে আমি ভিডিও কলে দর্শকদের সাথে কানেক্টেড হচ্ছি, এটা এই ধরনের শোতে আমি ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা আমি যদি ভুল না করি, এটা একটা সেলিব্রিটি শো এর মধ্যেই মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে। দ্যাটস ভেরি নাইস, অনেক ইনোভেটিভ। আচ্ছা, আমরা একটু মেহমানের সাথে কথা বলি, নিজেরাই গল্প করছি। না তো তোমরাই কথা বলো, শুনতে তো ভালো লাগছে। না রেজা, আমাদের তো আবার বিরতিতেও যেতে হবে, তার আগে তোমাকে আমরা লুফে নেই। আচ্ছা বলো। ঠিক আছে, বন্ধু তানহার সম্পর্কে আমরা জানি, অভিনেত্রী তানহাকে আমাদের রেজা কিভাবে দেখে, তার কাজ কেমন লাগে? তানাকে এখন আমি যেটা বলছি অভিনেত্রী হিসেবে, মানে ওর অভিনয় খুব ভালো লাগে। ওর একটা নীলা চরিত্র ছিল, যেটা ভালো থেকো মুভিটা আমি দেখেছি, খুব এনজয় করেছি, এবং অভিনয়ের ক্ষেত্রে সে বন্ধুত্বের থেকেও বেশি আপন করে দেখে, এবং অভিনয়টাকে সে বেশি এনজয় করে, ভালোবাসে, এবং নিজের মতো করে দেখেই দর্শকরাও আশা করি এটা ভালো করে উপভোগ করে। ভেরি নাইস রেজা।
আজকে একটা বন্ধুত্বের পরীক্ষা হয়ে যাক, তুমি যদি আমাদের সাথে আরো গল্প করতে চাও, আমরা একদম এমন টাইমে আছি যেখানে আমাদের বিরতিতে যেতে হবে, তুমি থাকো লাইনে, বিরতির পরে আরো আড্ডা দিতে চাই তোমার সাথে। ওকে মাই ডিয়ার লাভিং ফ্রেন্ডস, যারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাদের জন্য অনেক অনেক আকাশমান ভালোবাসা এবং ওয়েলকাম ব্যাক টু আওয়ার লেট নাইট শো রাতের আড্ডা। আমাদের সঙ্গে তানহা আছেন, সুইট মেধাবী, কারণ বিউটি উইথ ব্রেইন খুব কম বাংলাদেশে। সো আমার বন্ধু আছেন, আরও আড্ডা হবে। তার আগে আপনারা যারা টেক্সট পাঠিয়েছেন, চল বন্ধু আমরা টেক্সটগুলো কিছু পড়ে নেই, চলুন। এনামুল হুসাইন লিখেছেন, আমি রাত্রি জেগে অনুষ্ঠান দেখি, আপনার অনেক দয়া, থ্যাংক ইউ। হাউ সুইট, থ্যাংক ইউ। এমডি সেলিম লিখেছেন, অনেক সুন্দর আড্ডা চলছে আপনাদের, থ্যাংক ইউ সেলিম। আমরা দুজন একসাথে বুঝতে হবে, আড্ডা জমতেই হবে। মুফাজ্জল লিখেছেন, অনেক সুন্দর কথা চলতেছে, থ্যাংক ইউ মুফাজ্জল, আপনার কথা শুনে চোখে এলো জল। আজাহার, তানহা তাসনিয়া আপুর প্রতিটা নাটক রহস্যময় গল্প দ্বারা নির্মিত, আপু সবসময় দর্শকের আলাদা কিছু দেওয়ার চেষ্টা করেন। অলওয়েজ, এটা আমি ট্রাই করি। ওকে, থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ সো মাচ। আমি আগেই সবসময় স্ক্রিপ্ট পড়ি, স্ক্রিপ্ট পড়ে তারপর ফাইনাল করি। থ্যাংক ইউ। আজাহার, যদিও নাম হচ্ছে আজাহার, কিন্তু উনার কমেন্ট পেয়ে তো আপনার আজা জিত হয়ে গেছে, হার হয়নি। তোর সাথে কথায় কেউ পারবে না। আচ্ছা, আমরা ব্রেকের আগে 28 তারিখের গল্পে ছিলাম মনে হয়, এই 28 তারিখ। হ্যাঁ, আমার ব্রেন মাশাআল্লাহ ওয়াকথু আমারে বল, আমি দিই ওয়াকথু। আচ্ছা না, তুই পরে করে দিলে পরে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার ডেট 28 তারিখেও একটা ডেট ছিল আর কি। তো ওই যে বৃষ্টি হচ্ছে, কাদা, বললাম না ওই রাস্তাটা 1 কিলোমিটার রাস্তা, তো আগে মানে আমার খুব ইয়ে লাগতেছে, কাদা পাড়ায় যেতে হবে, চটের আগা এরকম আর কি মোবাইলে। তো আগের আর আমার এই ডিরেক্টর শামস করিম, উনি যখনই লট রাখে বৃষ্টি হবেই, বৃষ্টি জাস্ট লাভস হিম, বৃষ্টি হবেই। তো এরকম জিত করে আমার আরটিভির একটা নাটক আছে বোকা পরিবার, সৈয়দ শাকিল ভাই, উনি জিত করে শেষই করে দিছে নাটক, কারণ উনি যখনই লট ফেলে বৃষ্টি নামে। তো ভালো কথা, পরে 28 তারিখে শুটিংটা, আগের দিন রাতে এডি একটা ফোন দিয়েছে, আমি কল টাইম দিবে, বলছে আপু অনেক বৃষ্টি, শুটিংটা প্যাক আপ হয়েছে। বৃষ্টি না হলে আমার কোনো প্যারা নাই, কিন্তু বৃষ্টিটা একটু কষ্ট হয় মোবাইলে, কাদা টাদা থাকে, স্লিপ করি, অনেক ঝামেলা। তো বলে ডিরেক্টরও বলছে যে সবচেয়ে বেশি খুশি তানহাই হবে, প্যাক আপ হবে শুনে। আচ্ছা, আমাদের ভালোবাসার পরীক্ষায় আমাদের বন্ধু মনে হয় জয়ী হয়েছে, ও আছে এখনো, আবারও আমাদের সাথে কানেক্ট হয়েছে। সো দর্শক, চলুন আমরা আমাদের বন্ধুর সঙ্গে আরেকবার কানেক্ট হই। রেজা আবেগে আমাদের, আচ্ছা একটু টেকনিক্যালি ও ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা টেকনিক্যালি আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আরো কিছু কলও আছে, আমরা কানেক্ট হয়ে যাব এর মধ্যে, তো হলে তখন কথা বলবো না। এখন তো উত্তরাতেও অনেকে আমাদের শুটিং এর ব্যাপারে আপত্তি জানাচ্ছেন, উত্তরায় শুটিং করতে দিবেন না, এরকম উইদাউট নোটিস আমাদেরকে যে নির্মাতাদেরকে যে বলে দিচ্ছেন যে শুটিং করা যাবে না। আর্টিস্ট হিসেবে তুই ব্যাপারটা কিভাবে দেখছিস? না মানে হুট করে তো আসলে একটা জিনিস, হ্যাঁ তাহলে আমরা কই যাব, উত্তরাতে এত শুটিং হাউসগুলো কি করবে, আর তাদের একটা ব্যবসা প্লাস আমাদের যে এত এত কাজ হয়, এগুলো কোথায় হবে? এইটা আমার মনে হয় যে গিভ আস এ প্লেস লাইক ফিল্ম সিটি বা ইন্ডিয়াতে ফিল্ম সিটিতে হয়, এক বছর সময় দেওয়া উচিত, হ্যাঁ, বা আমাদেরকে একটা টাইম দেই, এক বছর পরে আপনাদেরকে শুটিং করতে দিব না, এর মধ্যে আপনারা বিকল্প খুঁজে নেন, হয়তো আরো ভালো কিছু হবে, হ্যাঁ হয়তো ভালো কিছু হতে পারে। তো অবশ্যই সময় দেওয়া উচিত, হুট করে বললে তো আর এটা হবে না, বিকজ তাহলে কোথায় শুটিং করবে, বাসা বাড়িতে তো শুটিং করা সম্ভব না। তো আর আমার আরেকটা জিনিস মনে হয় যে আমাদের শুটিং হাউসগুলোরও একটু রেনোভেশন দরকার, শুটিং হাউসগুলো স্পেশালি ওয়াশরুম, বিশেষ করে ওয়াশরুম আর মেকআপের সোফাগুলো, হ্যাঁ একদম, হ্যাঁ এখানে কামড় দেয়, এখানে কামড় দেয়, আমি মাত্র বলতে গেছিলাম, এখানে ছারপোকাগুলো কামড় দেয়, যতই প্রোটেক্টিভ থাকি বাসা থেকে চাদর নিয়ে যাওয়ার পরেও এটা থেকে রক্ষা পাওয়া যায়। জানিস আমি শুটিং করে আসার পরে রাতের বেলা আই হ্যাভ টু টেক শাওয়ার, বিকজ আমি দেখি বিভিন্ন জায়গায় চাকা 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 হয়ে লাল 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 হয়ে গেছে, তখন ওই গানটা মনে হয় চাকা 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 তু ওডোমাস মেখেও কাজ হয় না, মশা মাছি পিঁপড়া পোকামাকড়, আমরা এগুলো নিয়ে আরো ডিটেইল কথা বলবো। তার আগে বন্ধু চলে এসেছে আমাদের সাথে, চলুন দর্শক বন্ধুরা। রেজা তুমি এসেছো, আমাদের কান্নায় চোখ হয়ে গেছে। রেজা বন্ধুত্বের পরীক্ষা পাস করেছিস তো? তুমি ফুল ডিভিশনে ফেল না, পাস। আচ্ছা বন্ধু, আমাদের অভিনেত্রী তানহাকে নিয়ে কথা হচ্ছিল, আমি কথাগুলো আবার শুনতে চাই। আচ্ছা,
আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাজ এ অভিনেত্রী হিসেবে তানা খুবই ভালো অভিনয় করে এবং অভিনয়টা সে মন দিয়ে করার চেষ্টা করে এবং দর্শকরা আই থিঙ্ক এই জন্যই খুব ভালো করে এনজয় করে, কারণ তানার মধ্যে অনেক গুণ আসলে বলে শেষ করা যাবে না। আমার থেকেও তুমি খুব ভালো জানো, তো তোমারও যেহেতু বন্ধু, আর তোমার তো গুণের কথা নাই বলি, এই জন্য আমি লজ্জা মরে যাচ্ছি, বলতে হবে না। তুমি কি হাতে মেহেদি দিয়েছো? হ্যাঁ, আমার শুটিং এর পারপাসে। কালকে শখের সাথে আমার বিয়ে হয়েছে, সবাই দোয়া করবেন। আমরা নাটকে বিয়ে করি, বাসর হয় না, দুঃখ বিয়েটাই হয় খালি। হ্যাঁ, আচ্ছা, আমি রেজা সম্পর্কে একটু প্রশংসা সৌভাগ্য মনে করছি তোমাদের সাথে অ্যাড হতে পারেন। আচ্ছা রেজা, তোমার সম্পর্কে একটু প্রশংসা করি, তার আগে তুই বল ও বন্ধু হিসেবে কেমন? হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার রেজার বন্ধু হিসেবে মানে আমার কাছে ও একটা সুইট হার্ট। ওরে আমি সবসময় মানে ও সবসময় আমাকে মোটিভেট করতে থাকে, সবসময় আমাকে ইয়ে করতে থাকে, পজিটিভ ভাইব দিতে থাকে। ওর সাথে থাকলে আই ফিল পজিটিভ, ওর সাথে থাকলে আমি হাসি। করোনার সময় দেখা করিস না, তাহলে ও এত ভাইব দিতে দিতে করোনা পজিটিভ হয়ে যাবে না? তো ওর সাথে যখন থাকি তখন মনে হয় কি যে একটু সময়ের জন্য লাইফের পেইন গুলো, প্রবলেম গুলো ভুলে যাই, একটু ভালো টাইম কাটে। এবং আমি যখনই আমার মনে হয় যে আমি একটু বোর্ড, আমার একটু ডিপ্রেস, একটু ফ্রাস্ট্রেটেড, তখন দোস্ত তুই কই, আরে সো সুইট, তো আমরা আড্ডা মারি। আমার মানে আমরা তো এমন ফ্রেন্ড আমরা যে মানে ও রাত 2টা-3টার সময় যদি আমি আমার ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না, তোর সাথে কথা বলবো, তোর আমি ফোন দেই। আর ভাবি যদি দেখে যে তানহা ফোন দিছে, কোনো সাউন্ড নেই, তানহা আপু ফোন দিছে, যাও কথা বলো। আর ওর একটা অনেক কিউট পিচ্চি আছে নাফি, ও তো আমার বিশাল ফ্যান। ফাউল জামের প্রতিটা এপিসোড সে দেখে, আর দেখে আমরা দেখলেই বলবে যে তানহা আন্টি, মানে খুব কিউট, অনেক কিউট। আচ্ছা, এবার আমি বলি। আর ও কিন্তু ভাবির কাছে আমার নাম বলে কিন্তু 7 খুন মাফ, বুঝছিস? হ্যাঁ, এটা লাইফে কিছু বন্ধু থাকে। আচ্ছা রেজা, কি কখনো তোর নাম বেচে ভাবির কাছে? হ্যাঁ, প্রতিদিন শুনছিস? প্রতিদিন মানে যেখানেই থাকো তানহা আছে, তাইলে তানহা আছে বললে আই হোপ ভাবি ওটা দেখতেছে না। আমি এটা বলছি, ভাবি আছে বললে ভাবি আর কোনো সাউন্ড নেই। আচ্ছা, তানহা আপু আছে, ভাবি অনেক ভালো। এটা স্বাভাবিক। আমি রেজার বলছি তোর 14 কপাল তুই এরকম বউ পাইছিস না। এটা হয় মানে হাজবেন্ডের বন্ধুরা বলে যে তোর কপাল ভালো বউ পাইছিস, আর বোর বন্ধুরা বলে তোর 7 জন্মের কপাল ভালো যে এমন একটা জামাই পাইছিস। এটা হয় একদম। না, এটা সত্যি কথাই। রেজা যে দুষ্ট, ওর বউটা ওই তুলনায় বেশি ভালো। অন্য বউ হলে প্রতিদিন মাইর খাইতো। হ্যাঁ, আর আমার হচ্ছে যে ওরকমই, মানে রেজা খুবই কেয়ারিং একটা পার্সন, যে কোনো একটা এরকম রিলেটেড কোনো একটা প্রোগ্রাম বা কিছু একটা হবে, ও ঠিকই মনে করে কল দিবে। বা আমার বিশেষ আমি একটা অ্যাওয়ার্ড পাইছি বা আমি কোনো একটা ভালো কাজ করছি, ও ফেসবুকে দেখছে বা নিউজ পেপারে দেখছে, ও কল দিয়ে আমাকে উইশ করে, যেটা আমাকে খুব টাচ করে। খুব ভালো, ও বন্ধু হিসেবে খুব ভালো। আর ওর অনেক বান্ধবী, অনেক সেলিব্রিটিরা, নায়িকারা ওর বান্ধবী। দিন শেষে তানহার কাছেই আসতে হয় ওর। আমি যখন রাগারাগি করি, রাগ করি, তখন দোস্ত শোন, এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা বৈষম্য করবো না। রেজার সাথে এত কথা বললে বাকিরা বলবে যে আমরা কেন সুযোগ পাচ্ছি না। হ্যাঁ রেজা, থ্যাঙ্কস ফর কলিং এন্ড থ্যাঙ্কস ফর দ্য পেশেন্স। ব্রেকের পরে আবার আসছো। হ্যাঁ দোস্ত, খাওয়া দাওয়া রেডি কর, আসতেছি শেষ করে। ওকে, আর রাতের আড্ডাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এনটিভিকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, রেজাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধু ফর কলিং। দর্শক বন্ধুরা, এই হচ্ছে ভালোবাসা বেঁচে থাকুক। আমরা ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, কথা আরও বলতে চাই। আমরা বলছিলাম আসলে বর্তমান নাটক পাড়ার যে বর্তমান যে অবস্থা, কিন্তু অনেক ভালো নাটকও হচ্ছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের দর্শক এখন নিয়মিত আমাদের নাটক দেখে। একদম। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎটা কিরকম তুই দেখিস, আশা করিস কি? আমি ভবিষ্যৎ খারাপ দেখছি, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের নাটকের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা আমাদের নাটকের মানে আমাদের কিন্তু আগে সিনেমার থেকে নাটকের অনেক দর্শক ভালো ছিল এবং নাটক সবাই দেখতো এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও আমাদের নাটক খুব ফেমাস ছিল। কিন্তু কিছু সিন্ডিকেটের কারণে এই যে এই আর্টিস্ট একে ছাড়া কাজ করবে না, ওই আর্টিস্ট ওকে ছাড়া কাজ করবে না, এই ডিরেক্টর এই আর্টিস্ট ছাড়া কাজ করবে না, অনেক টেকনিক্যাল মানুষ এবং আর্টিস্টরা বঞ্চিত হচ্ছে। আমার কথা হচ্ছে যে সবাই সবার সাথে কাজ করুক। যে জুটির তোমার আমার একটা কাজ হিট হয়েছে, তোমরা একটু বেশি করো, নো প্রবলেম, বাট এক্সপেরিমেন্ট করো ওর সাথে এর সাথে এর করো। আমি ওকে ছাড়াই করব না, এইগুলা মানে এগুলা হলে হয় কি মানে ভেরিয়েশন পায় না দর্শক। তোমার এক জুটির নাটক দেখতে 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 দর্শক আর কত, আর গল্প কোথা থেকে আনবা? এক্স্যাক্টলি, পরে জোর করে দেখাতে হয়। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ করা উচিত। সবাই সবার সাথে কাজ করুক, যাদের সাথে ভালো বন্ডিং, যাদের কাজটা ভালো যায় তারা একটু বেশি বেশি কাজ করুক, নো ম্যাটার। এক্সপেরিমেন্টটা কম হয়ে গেছে, তখন হয় কি দর্শক এখন নাটকে তেমন কোনো মুখ দেখে না, ঘুরে ফিরে কিছু মুখই দেখে।
তো এই সিন্ডিকেটটা আমার মনে হয় নাটকের জন্য ক্ষতি হচ্ছে। এবং তুই খেয়াল করে দেখবি আগে যে পরিমাণ ভিউজ হতো এখন কিন্তু গুটি, এক্স্যাক্টলি ইউটিউবে যারা বিজনেস করে তাদের সাথে আমাদের কথা হয় এবং তারা আপু খুব খারাপ ব্যবসা, খুব খারাপ, এই খুব খারাপ, এগুলো আমি শুনি করে আমি যে ভাই আপনারা কিছু বলেন না কেন, লাইক সবাই সবার সাথে কাজ করবে, আমি নিয়ে আরো কথা বলবো, সবার কাজ করা উচিত। দেখি আমাদের ভালোবেসে কে কল দিয়েছে, আমরা কলটা ধরি, সিন্ডিকেটের বাইরে আমরা একটু যাই। চলুন দর্শক বন্ধুরা কে কল দিয়েছেন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার সঙ্গে কথা বলছি? জি আমি হারুন রশিদ বনি, সৌদি আরব থেকে বলছি। ইউ আর ফ্রম সৌদি আরব। সৌদি আরবের কোথায়? জি আমি সৌদি আরবের রিয়াদ থেকে। রিয়াদ। কাইফা হালুকা? জি জি। এটা তো আরবিতে উত্তর দিতে হবে আপনাকে। ক্যাফিনটা আলহামদুলিল্লাহ বিখায়ের। আলহামদুলিল্লাহ আনা কোয়েস। বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল, আচ্ছা। টাঙ্গাইলের চমচমের মতোই আপনি দেখতে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আমাদের সঙ্গে একজন নায়িকা আছেন, অভিনেত্রী আছেন। জি জি, তানহা আপু। জি হ্যাঁ, তার সাথে কথা বলেন। জি আমি ওনার বিগ ফ্যান। থ্যাংক ইউ। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগছে যে সৌদি আরব থেকে আপনি আমার কাজ দেখেন এবং কল করেছেন। আগে ভাগেই থ্যাঙ্কস বলে দিলাম, বাকি কোশ্চেন শোনার আগেই বলেন। জি জি, আমি কিন্তু আপনার পেজে খুব ফলো করি এবং আপনাকে রেগুলার ফলো করি, ওখানে আপনার রেগুলার আপডেট দেখি এবং আপনার নাটকগুলো, আপনার কাজগুলো রেগুলার ফলো করি। এবং আপনি খুব ট্যালেন্টেড এবং একসাথে নাটক, বাংলা ছবি প্লাস হচ্ছে ওটিটি সব জায়গায় একসাথে কাজ করছেন। আমরা খুব গর্বিত আপনার জন্য এবং আমরা চাই আপনি আরো অনেক ভালো ভালো কাজ করেন আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রিকে আরো অনেক সামনে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন, আমি অবশ্যই ট্রাই করব আরো অনেক ভালো ভালো কাজ আপনাদের জন্য। আপনাকে হারুন ভাই বলবো না রশিদ ভাই বলবো? রসগোল্লা ভাই বলতে পারো, চমচম ভাই। চমচম ভাই। আমার নিকনেম হচ্ছে বনি, বনি, সেটা বলতে পারেন। আচ্ছা বনি ভাই, শেষ কবে দেশে আসছিলেন? জি লাস্ট ফেব্রুয়ারিতে গিয়েছিলাম 18 দিনের জন্য। লাস্ট আসছেন ফেব্রুয়ারি, আমরা কি ভুলিতে পারি? পারি না। আবার কবে আসবেন? না না, ইনশাআল্লাহ নেক্সট ইয়ার কোরবানি ঈদের আগে যাওয়ার একটা প্ল্যান আছে। আচ্ছা, নেক্সট ইয়ার তো কোরবানি ঈদে আসবেন। তুই কি এখন বলবি আমাদের জন্য খেজুর নিয়ে আসবি? না না না, আমি এটা বলবো না। আমি বলবো যে নেক্সট ইয়ার কোরবানির সময় আসবেন। ব্যক্তি জীবনে আপনি কি কোরবানি হইছেন, মানে বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা অনেক আগে। ও, আপনি যে ভিডিও কলে আপনার প্রিয় নায়িকার সাথে কথা বলছেন, ভাবি জানে? অবশ্যই জানে, জানতেই পারে। অবশ্যই 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 জানে। ভাবিকে সালাম দিবেন। জি জি, উনি দেখছেন। ভাবিকে সালাম দিবেন এবং তানহার নাটক ভাবিকেও দেখতে বলবেন। জি, সঙ্গে আমার নাটক আছে। এই যে অবশ্যই অবশ্যই। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বনি ভাই, ভালো থাকবেন। বনি ভাই অনেক ভালো লাগলো। জি জি আপু, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কলিং। দোয়া করবেন আমার জন্য। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। জি, দর্শক বন্ধুরা, সুদূর সৌদি আরবের রিয়াদ থেকে আমাদের টাঙ্গাইলের ছেলে হারুনুর রশিদ ওরফে বনি ভাই আমাদের ভালোবাসা জানিয়েছেন। আপনারাও তাকে ধন্যবাদ জানাবেন। এবার আপনারা যারা টেক্সট পাঠিয়েছেন তাদের টেক্সটগুলো কয়েকটা পড়ে নিই, চলুন। খাদিজা দেখছি লন্ডন থেকে, ওয়াও, কল দিতেন। আমরা খাদিজা ফ্রম লন্ডন, আমরা লন্ডন দেখতাম। আই লাভ লন্ডন। হ্যাঁ, মোহাম্মদ সোবাহান লিখেছেন, খুব সুন্দর আয়োজন, ধন্যবাদ সোবাহান, খুব সুন্দর আলোচনা, থ্যাংক ইউ সোবাহান ভাই। তানভীর আপু, ইমতু ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ওকে ওকে, খুব ভালো লাগলো। চট্টগ্রামের হড়ে আমাদের একখানা বললে ভালো হতো যে হড়ে। মঞ্জুর লিখেছেন, দিয়া শর্ট ফিল্মের বর্তমান দেশের বাস্তবতা নিয়ে খুব সুন্দর আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আমার একটা শর্ট ফিল্ম ছিল দিয়া। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওইটা খুবই আমার খুব পছন্দের একটা গল্প এবং এই শর্ট ফিল্মটা মানে স্ক্রিপ্টের কারণেই করা। স্ক্রিপ্টটা উনিও এটাই টাচ হয়েছে। একদম একদম। রাহাত বলেছেন, তানহা আপুর সাথে মোশাররফ করিম স্যারকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। যেটা তুই বলছিলি যে দর্শক অনেক পছন্দ করে তোদের জুটিকে। হ্যাঁ। এন্ড দ্য লাস্ট এন্ড দ্য লিস্ট, মিল্টন লিখেছেন, জাস্ট মৌমিতা একটি বাস্তবধর্মী নাটক। সমাজে সর্বস্তরে এমন হাজারো ঘটনা আছে যা আমাদের শিক্ষা দেয়। আসলে আমরা সব হারানোর পর বুঝতে পারি। খুব মানে খুবই সত্য কথা, আমরা হারানোর বুঝবে, দাঁত থাকতে দাঁতের মারমি বোঝেন, মর্ম বোঝে না। একদম। জাস্ট মৌমিতাও আমার খুব পছন্দের একটা কাজ, মানে নামটাই তো অনেক ক্যাচি, ভালো লাগছে না? এক্সেপশনাল না তো, এরকম একটা মেসেজ আছে। তুই কি মৌমিতা?
এরকম একটা না, মৌমিতা একটা বাচ্চা। আচ্ছা, ওই বাচ্চার হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে কেমিস্ট্রি নিয়ে। তো খুব খুব পছন্দের একটা নাটক আমার। এই যে গল্প সিলেকশনগুলোর কারণে এই যে অ্যাপ্রিসিয়েশনগুলো পাই, ভালো লাগে। এমনি তুই যতগুলো নাটক করেছিস এর মধ্যে চোখ বন্ধ করে কোন নাটকটার নাম বলবি যেটাকে সবার আগে রাখবি? আমি অনেকগুলো আছে, বাট আমার ভয় করোনা একটা নাটক আছে। আচ্ছা, ভয় করোনাটা করেছিলাম আমি, তৌসিফ আর হচ্ছে ইরফান সাজ্জাদ। আচ্ছা, এটা পুরাই থ্রিল। জাহিদ প্রীতম ডিরেকশন দিয়েছিল। জাহিদ প্রীতমের কাজ তো একটু হ্যাঁ, ও ডিরেকশন দিয়েছিল। আমার কাছে মনে হয় যে ও আমাকে দিয়ে যে অ্যাক্টিংটা কিভাবে বের করছে, মানে ওটাতে আমার প্যানিক অ্যাটাক হয়, ওই জিনিসগুলা, এক্সপ্রেশনগুলা, এক্সপেরিমেন্টগুলা, আমার কাছে মনে হয় যে আমার কাছে অনেক মানে ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স ছিল। আমার কাছে মনে হয় যে মানে নর্মাল অ্যাক্টিংগুলো তো আমরা পারি, বাট এই টাইপের চ্যালেঞ্জিং কাজগুলো ভালো লাগে। তো আমার ভয় করোনাটা আমার কাছে স্পেশাল টেকনিক্যাল দিক থেকে অ্যাক্টিংয়ের। বাট এছাড়া অনেক নাটক আছে যেগুলো আমার নিজের পছন্দ, মানে অনেক নাটক করছি, দোস্ত ভুলে গেছি। এটা খুব স্বাভাবিক। আমি ভাবছিলাম যে তুই যদি আমার এমন প্রশ্ন করস যে আমার পছন্দের নাটকে, আমি তো বলতেই পারবো না যে আচ্ছা ওই নাটকটা ভালো ছিল, কি যেন নাম, এরকম। এখন আমারে কেউ মানে সবাই তো নাটক দেখে, এখন কেউ যদি প্রশ্ন করে যে আপু আপনার সবচাইতে আপনার কয়েকটা নাটকের নাম বলো, তো দোস্ত মনে থাকে না। সরি আপু, কোভিড এর পরে না, আসলে মনে থাকে না, আপনি প্লিজ ইউটিউবে সার্চ দেন। হ্যাঁ, তানা তাসনিয়া ড্রামা লিখলেই তো সব চলে আসে। আমার নিজেরও তো মনে নেই আসলে আমি কতগুলো না, আমার ডায়েরিতে লিখে রাখতে হবে আসলে। বাট অনেক কাজই আছে অনেক ভালো। যেমন আবার আমার বাড়ি গাড়ি একটা নাটক ছিল, বাংলা ভিশনে গেছিল ওইটা তো অল্প কয়েকদিনে 12 মিলিয়ন ভিউ হয়ে গেছিল। ওই নাটকটা এত ফানি ছিল। ওইটাতে ওই যে মোশাররফ ভাই বরিশালের টোনে কথা বলে, আজদের চাইলের ভাত দেন এরকম কি জানি বলে। তো আমার সাথে প্রায় মানুষজনের দেখা হলে বলে কি আপু আজদের চাইলের ভাত দিব, এরকম করে বলে। কয়েকদিন তাও খুব মজা লাগে। এটাই মজা লাগে। হ্যাঁ, আমার একটা 13 বছরের বউ একটা নাটক ছিল, ওটা এরকম জনপ্রিয়তা পেয়েছিল, প্রায় 13-14 মিলিয়ন হয়েছিল ওই সময়। তো এরকম বাইরে গেলে আমার মজা লাগে যে একদম রুরাল লেভেলের, ধর একটা ভাঙ্গারির দোকান, হাই সোসাইটিতে আমাদের ফ্যান, ধর ভাঙ্গারির দোকান থেকে মহিলা কাছে ওই তোর বউ কি অন্য বিছনায় মতে, মানে আমার এমন হাসি পাইছে, কিন্তু ভালো লাগাও কাজ করেছে যে মানে আমার একটা ছিল পেট পাতলা বউ, ওইটাতে হচ্ছে আমার পেটে পাতলা, মানে আমার কথা থাকে না, এক্স্যাক্টলি এরকম। তো ওইটা 1 সিজন হিট করার পরে সিজন 2ও হয়েছে, মানে পেট পাতলা বউ 2 হয়েছে। তো আমি কিছুদিন আগে লাস্ট ইয়ার মনে হয় মাওয়া গেছি, তো শখের হাড়ি নাকি একটা রেস্টুরেন্ট আছে না, দেখা যাচ্ছে ওইখানে ওয়েটার মানে বলতেছে আপু আপনি যে এই যে পেটে কথা রাখতে পারেন না, সব যে বললে দেন আপু। ওরা তো ধরেই নিছে তুই এমন। এখন আমি এত ক্যারেক্টার করছি, আমার না মনে নাই, আমার একটু টাইম লাগছে মনে করতে। আচ্ছা এই নাটকের কথা বলতেছেন, জি ভাইয়া থ্যাংক ইউ, এখন ইলিশ মাছটা কমে দেন। কাজের কথায় আসেন, আমরাও কাজের কথায় কথায় আসি। একটা ভিডিও কল আছে, চল দেখি কি আছে। দর্শক চলুন, একটা ভিডিও কল আছে, আমরা সংযুক্ত হই তার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আপনি কে, কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে, তো নামটা এখানে আছে, মোহাম্মদ আল ইমরান, বরগুনা জেলা থেকে। বগুড়া জেলা? বরগুনা। ও বরগুনা। ওই হেইয়া মুই বসতে একটু সমস্যা গিয়ে গেছে। বরগুনা একটু বরিশালের টোনে কথা বলে। বরিশালী মগবাড়ি। বরগুনা খুব সুন্দর। আইতে শাল যাইতে শাল মগবাড়ি বরিশাল, বুঝো না কে? তো এই নায়িকা আছে, কথা বলবেন না? জি, না দিলে কম কেমনে? না দিলে কি দেইয়েই তো রাখছি, বইয়ে রইছে আমার সামনে। আমার খুব মজা লাগে বরিশালের লিটিকে। আমি আই উইশ আমি ফ্লুয়েন্টলি বলতে পারতাম। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বরিশালের ভাষার তুই আর তুমি এত সুন্দর করে কথা, এই তুমি বোঝো কিছু, এই তুমি এখানে এসে বসো। আচ্ছা আমি বরিশালে না, বাট আমার আপনি তুমি তুই এ প্রবলেম হয়, আমার এই প্রবলেমটা। তোর আগের জন্মে তুই বরিশালে জন্মেছিলি? না, আমার নানা বাড়ি বরিশালে, ওই জন্য হয়তো। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া বলেন কি কথা কবেন, কইয়ে ফেলেন। কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার একটা নাটক দেখছিলাম আমি, সেটা হলো নারী গাড়ি বাড়ি। হ্যাঁ, আমি মাত্র এটার কথা বলছিলাম। হ্যাঁ, ওটা বাড়ি গাড়ি নারী। সরি খুবই সুন্দর হয়েছে। মোশাররফ করিম আমাদের বরিশালের অ্যাক্টর। মজা লাগছে এটা নাটকটা, আমি নাটকটা খুব রেসপন্স পাইছি, খুব ভালো লাগছে। আপনার সবচেয়ে পছন্দের সিন কোনটা ওই নাটকের? পছন্দের সিন ছিল যখন ওই আপনার সাথে সে মোশাররফ করিম ভাইয়া যখন আইসা আপনাকে বললো না যে মানে মনে আসতেছে নাকি বলে যে পেটিকোট আছে, মানে লুঙ্গি খুঁজে, আমি লুঙ্গি তো নাই, বলে পেটিকোট হইলেও চলবে।
পেটিকোট আছে। তারপরে আরেকটা ডায়লগ আছে, বলে যে অনেক খাউজাইতেছে, আমি বলছি হোয়াট ইজ দিস, বলে কি ইংলিশে বলি চুলকাইতেছে, এটা ইংলিশে, এটা ইংলিশে। হ্যাঁ অনেক ফানি ছিল, অনেক মজা। আপু আপনার নানু বাড়ি কোথায় বরিশালে? আমাদের এই তো ধরা খেলাম বরিশালে, আমি ডিটেইলস বলতে পারবো না, বরিশাল টাউনে, মানে আই থিংক পপুলার স্কুলের আশেপাশে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে আমার নানার সূত্রে, বাট আমার নানা হচ্ছে আমার যখন 2.5 বছর তখন মারা গেছে, আর আমার আম্মুরও জন্ম ইভেন ঢাকায়, তো ওই কারণে আমাদের অত একটা যাওয়া হয় না আর কি। ওই আত্মীয়স্বজনের কারণে মাঝে মাঝে আন্টি একটু বরিশাল বললে ফেললে, আম্মু পারেই না বরিশাল, ইউ নো, আম্মুরে যদি বলে আম্মু বলো, আম্মু পারে না, মানে আম্মুর জন্ম তো ঢাকায়, আম্মু পারে না। হ্যাঁ ওই প্র্যাকটিসটা নাই, ইভেন আমার নানুও বরিশালের ভাষায় কথা বলতে পারে না। আমার নানার দিকে তো হয়তো নানা বেঁচে থাকলে পারতো। ধন্যবাদ। এই নিশ্চয়ই বুঝতে পারছেন এই বরিশালের নামে একটু পারি বরিশালের ভাষা। আপনি আবার বলেন। বলছি এনটিভি কে অনেক ধন্যবাদ আপনাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে পারি না, মুই কিন্তু একটু পারি বরিশালের ভাষা। এই আমনের নায়িকা কিন্তু বলতে পারে। হ্যাঁ একটু বলতে পারি আর কি মাঝের মধ্যে। ওরা কিন্তু বলে কইতে পারি। কইতে পারি না আমরা যারা নন বরিশালী আমরা। আচ্ছা আমার একটা নাটক আছে বউ সোহাগী, ওটাতে আমি ফার্স্ট টাইম বরিশালের ভাষায় অ্যাক্টিং করছি, নাটকটা দেখে না, দেখে জানাবেন কত বাজে বলেছে না কত ভালো বলেছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি কষ্ট করে এত রাতে কল দিয়েছেন, অনেক অনেক ভালোবাসা আমাদের নায়িকার পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। জি ভালো থাকবেন। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিও কলে অংশগ্রহণ করছেন, অথবা শুধু দেখছেন, শুধু টেক্সট করছেন, তারা সবাই দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সবাইকে দেখার সুযোগ করে দিন। একদম। এই আমার খুব ভালো লাগছে যে দর্শকদের সাথে ডিরেক্ট এভাবে, মানে আমি তোরে বলছি না তোর ভালো লাগবে, এক্স্যাক্টলি আই আমি ফিল তোরে গুড। পরশুদিন যখন না তার আগের দিন কথা বললাম, আমি বলছি তোর ভালো লাগবে, তুই আয়। একদম, বিকজ আই ফিল গুড এভাবে ডিরেক্টলি আমার ফ্যানদের সাথে আমি কথা বলছি ভিডিও কলে, আমরা উই ক্যান সি ইচ আদার, এটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। আর আমি তো সবসময় ধর যারা অতিথি আসে ম্যাক্সিমামই আমার কাছের মানুষ, হ্যাঁ তাই না, এত বছর ইন্ডাস্ট্রিতে আলু ইন্ডাস্ট্রিতে সবাই লাভস ইউ, সব তরকারিতে আছিস। তো জিনিসটা হচ্ছে যে আমি সবসময় বলি যে রাতের আড্ডা রাত 1টা বাজে দেখবেন। আজকে কিন্তু আমি এই রাতের আড্ডার ডিটেলস লেখার আগে প্রথমেই লিখছি যে ভিডিও কলে সরাসরি কথা বলতে পারবেন, আপনিও ভিডিও কলে কথা বলতে পারবেন, এটা লিখে তারপরে ইয়ে করেছি কারণ মানুষ জানুক যে এই প্রোগ্রামটাতে ওরা দিয়ে করতে যাচ্ছে। আর এটা কিন্তু অনেক জনপ্রিয়, মানুষ দেখে, তুই বাইরে গেলেও দেখবি যে মানুষ এটা নিয়ে কথা বলে। হ্যাঁ অফকোর্স এনটিভির প্রোগ্রামগুলো সবসময় ভালো হয়, ইভেন আমি ওয়েট করি যে এনটিভির প্রোগ্রামগুলো কখন হবে, স্পেশালি ওই যে রিয়েলিটি শোগুলো করে না, হাসো, রান্নার গুলো, তারপরে কিছু রিয়েলিটি শো কিছুদিন পর পর বিউটি প্রেজেন্ট কিছু করে, তো আমি তো প্রত্যেকটাতে জাজ থাকি, তো আমি জাস্ট ওয়েট করি, বিকজ ওদের সেট, ওদের ইয়ে অ্যারেঞ্জমেন্ট এত ভালো থাকে, পেমেন্টও অনেক ভালো থাকে। তার চেয়ে বড় কথা আমি পার্সোনালি এনটিভি কে কেন পছন্দ করি, এনটিভি আজ অবধি, জন্মের পর থেকে আজ অবধি একটা কোয়ালিটি মেইনটেইন করে, মোর দ্যান 20 ইয়ার্স তাদের পার হয়ে গেছে, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, এখনো এনটিভি নাটক চোখ বন্ধ করে দেখা। ইভেন আমি এরকমও সবসময় শুনি যে মানে আমাদের নাটক সেল করতে গেলেও আমি সবসময় আগেই বলি এনটিভির কথা, যে আমি শুনছি ডিরেক্টরদের মুখে এনটিভি নাকি পেমেন্ট ভালো দেয় এবং লেনদেনও খুব ভালো, তাই আমি বলছি হ্যাঁ এনটিভিতে জানেন, এনটিভিতে বলেন। তো আর ওদের শোগুলো স্পেশালি হাসো তো আমি এত এনজয় করি, আমার মনে হয় যে আমি নিজে থেকেই বলি ভাই হাসো কবে হবে আবার, বিকজ এত মজা লাগে, শেষ হয়ে গেল মানে শেষ হয়ে গেল, মানে অনেক এনজয় করি, অনেক ফানি। হ্যাঁ আমারও খুব ভালো লাগে এনটিভি সবকিছু। এনটিভিকে আমিও ধন্যবাদ দিই যে আয়োজনটা করার জন্য, যে এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে অডিয়েন্সের সাথে সরাসরি কথা বলার। লেটস টক অ্যাবাউট ফিল্ম। একটা টানা কাজ করার পরে এখন সিনেমা নিয়ে ভাবনা কি তোর? সিনেমা নিয়ে ভাবনা হচ্ছে, সিনেমাটা তো সবসময় আমার প্রায়োরিটি, আমার ভালোবাসার জায়গা, বাট সিনেমা ওই যে আমরা তো দেখি যে খালি এখন ঈদেই শুধু সিনেমাগুলো চলে, তো প্ল্যান আছে যদি সিনেমা করি ঈদের জন্যই করব, তো কারণ ইচ্ছারা মানুষ কেমন জানি একটু যেতে চায় না হলে, তো মানুষদের কিছু ধাক্কায় নিয়ে ফেস্টিভ্যাল না হলে হয় না, বাট ঈদের সময় এখন একটা কিন্তু ট্রেন্ড হয়ে গেছে সিনেমা দেখা, তো সিনেমা যদি ভালো গল্প পাই ওটার জন্য টার্গেট থাকবে ঈদকে কেন্দ্র করে যদি কোনো সিনেমা থাকে অবশ্যই করব। আচ্ছা এখন দর্শক একটু সাসপেন্স, একটু ভিন্নধর্মী গল্পগুলোতে দর্শক তৈরি হয়ে গেছে, আগে যেটা ছিল না, আগে ওই লাল লিপস্টিক গোলাপি গাল এই ধরনের দেখতে পছন্দ করতেন, এখন ওটাতে বের হইছেন। আন্তর্জাতিকভাবে আমাদের ফিল্ম যেতে পারবে কিনা, যেমন ইন্ডিয়া অনেক ভালো বিজনেস করছে, কোরিয়া, চাইনিজ, আমেরিকা তো দোর্দণ্ড প্রতাপে ব্যবসা করছে, আমরা কি ওই ব্যবসাটা ধরতে পারবো? তোর কি মনে হয়? আমার মনে হয় নাথিং ইজ ইম্পসিবল, আমরা ইফ নাথিং ইজ ইমপসিবল। হ্যাঁ ইম্পসিবল না, আচ্ছা আই থিঙ্ক আমরা পারবো, বিকজ লাস্ট কয়েক বছর ঈদে যে সিনেমাগুলো আসছে একটা সিনেমা এক একটা থেকে কল্পনার বাইরে ব্যবসা এবং করেছে, আমি আই ফিল ভেরি প্রাউড যে
আমরা তো ওয়েট করছিলাম এই দিনটার জন্যই। আমরা সবসময় খালি বলতাম সিনেমার মার্কেট ভালো না, সিনেমার মার্কেট ভালো না, আমরা সব ইন্টারভিউতে বলতাম। কিন্তু এখন এসে আই ফিল ভেরি প্রাউড যে সেই সোনালী সময়টা আসছে, এবং তুই দেখবি যে ঈদের সময় কিন্তু নাটকের কোনো নাম গন্ধই থাকে না, অল অ্যাবাউট সিনেমা। এবং আমি এটা খুব এনজয় করি যে মানে আমার নিজের নাটক আমি শেয়ার দিতে মাঝে মাঝে ভুলে যাই যে আমার নাটক কত তারিখে দেখবেন বা অতটা সময়, মানুষ তো সিনেমা দেখতেছে, নাটক কখন দেখবে। তো আই ফিল ভেরি প্রাউড। প্রতিটা ঈদে তো 5টা-6টা করে সিনেমা রিলিজ হয়, এবং আমার ঈদের দিন থেকে শুরু হয় শাকিব খানের সিনেমা দিয়ে, আমার ঈদের দিন শুরু হয় মানে সন্ধ্যাটা, তারপরে হচ্ছে পরের দিন একটা, পরের দিন একটা, এরকম করে আমাদের বিজনেসও তো তুই জানিস সিনেমা রিলেটেডই, এবং আমাদেরই ছবি থাকে 4-5টা, তো দেখতে হয়। তোরাই তো সব কামাই করে নিলি রে। দেখতে হয়। তো মাঝে মাঝে আমি দেখতে না চাইলেও অভি বলে যে না, এটার ডিজিটাল পার্টনার আমি, আই শুড সি। আর ও তো একা, এটা আমাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ও তো একাই অনেক দূর আগায় নিয়ে তার অভিজ্ঞতা চিত্র, রাইট? তো মাঝে মাঝে হ্যাঁ, টাইগার মিডিয়া অভিজ্ঞতা চিত্র দুইটাই। তো আমরা, বাট আমারও সিনেমা দেখতে খুব ভালো লাগে, সবগুলো সিনেমা দেখা হয়, এবং খুব ভালো লাগে যে হল ভর্তি দর্শক থাকে, সবাই রেসপন্স করতেছে ভালো, যে ভালো খারাপ সবকিছু মিলায়, এবং বের মানে টিকিট পাওয়া যায় না, এটা তো আনবিলিভেবল আনন্দের না, মানে আমি টিকিট পাচ্ছি না কিন্তু আমার আনন্দ লাগছে। হ্যাঁ, আমাদের টিকিট লাগে না, বাট আমার খুব মজা লাগে যে টিকিট পাওয়া যাচ্ছে না, এটা শুনতে যে কি প্রাউড লাগে। বাংলা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, তখন মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা তাহলে ঈদেই সিনেমা করতে হবে। আর ইন্টারন্যাশনাল লেভেলের কথা তুই যেটা বললি, লাস্ট ঈদে আমাদের জঙ্গলি সিনেমা বের হলো, এটা তো আমাদের সাউথ ইন্ডিয়া থেকে আমাদের কাছে কপিরাইট চেয়েছে, তো মালায়ালাম গল্পগুলো বা ওদের গল্পগুলো কিছুটা এরকম থাকে। তারপরে বরবাদ যে সিনেমাটা, আমি বলবো শাকিব খানের সর্বকালের সেরা সিনেমা আমার কাছে লাগছে। মানে ইটস আ ফিল্ম, ইটস আ প্রপার মশলা, মানে যা যা দরকার ইনগ্রেডিয়েন্টস সব মিলায়, মানে আমার মনে হয়েছে যে এই সিনেমাটা দেখার পর আমি আরো 10 বার দেখতে পারবো, মানে হলে বসেই। আমার কাছে এত ভালো লাগছে, আর আমার শাকিব খানের ফেভারিট মুভি। এবং শাকিব ভাই আমাকে সন্ধ্যার সময় কল দিছে, আমাকে কল দিয়ে বলতেছে যে কেমন লাগছে তোমার বরবাদ সিনেমা। শাকিব বলছে তোমাদের সিনেমা, তানহা থ্যাংক ইউ। সে থ্যাংক ইউ ভাইয়া, কি করছি? বলে তোমাদের সিনেমা জঙ্গলি, তুমি ওইটা রেখে তুমি বরবাদ নিয়ে কথা বলতেছো, হাউ সুইট অফ ইউ। তুমি সবসময় আমার ব্যাপারে অনেক পজিটিভ এবং অনেক ভালো ভালো কথা বলো আমাকে নিয়ে। তাই বললাম যে ভাইয়া রিয়েল ফ্যান, আমি আপনার ট্রু ফ্যান। পরে বলতেছে কেমন লাগছে বরবাদ, আমি এটা কোথাও বলি নাই, আজকেই লাইভে বলতেছি। বললে আমি শাকিব খানের নাম বেচে সবাই এখন কি করতেছি, ভিউ কামাচ্ছে, এবার আমি সেটা চাই না। বাট সে যে কত এত বড় স্টার হয়েও সে মানে কিউরিয়াস যে কেমন লাগতেছে সবার কাছে। তো তখন আমার সাথে যখন কথা হচ্ছে তখন বলছে কেমন লাগছে তোমার, আমার অ্যাক্টিং কেমন লাগছে। আমি বলছি ভাই আপনি আমারে জিজ্ঞেস করতেছেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো তোমার অ্যাক্টিং কেমন লাগছে। মানে বেস্ট লুক তোমার, ডেফিনেটলি টপ নচ, একদম 100 এ 100 টপ নচ। তোমার কস্টিউম, হেয়ার স্টাইল, আমি ফ্যান হয়ে গেছি, ক্রাশ খেয়েছি তোমার উপর। আমি বলতেছি বলে ও তাইলে কি এখন আমার একটা বিয়ে হবে? মানে বর হিসেবে যোগ্য হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া দুষ্টামি করতেছে। আমি বলছি ভাইয়া লাইন লেগে যাবে মেয়েদের, তুমি খালি একবার বলো। তো এরকম দুষ্টামি করতেছে, বলে যাক তাহলে এখন একটা বিয়ে হবে না আমার। খুব দুষ্টামি করলো। বলছে ভাই খুব ভালো হয়েছে, বলে থ্যাংক ইউ তানহা, তোমরা দেখছো। এখন বাসা থেকে আবার আব্বু বলতেছে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে, আম্মুও বলতেছে অনেক ভালো হয়েছে, আঙ্কেল আন্টিও দেখছে, নাইস। ভাইয়া ফুল ফ্যামিলি দেখিস, হ্যাঁ রাইট, খুব ভালো লাগছে। তো আসলে আমার মনে হয় এই ধরনের সিনেমা যদি হয় ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়া কোনো বিষয় না আমাদের জন্য। বিকজ তুই একটা জিনিস দেখবি যে আমরা কিন্তু সিনেমা মানে ভালো গল্প, ভালো মেকিং হলে, সেটা মালায়ালাম হোক, এটা যেটাই হোক আমরা দেখব, কেউ আটকাতে পারে না আমাদের, আমরা দেখবই, এক্স্যাক্টলি আমরা দেখবই। সো এটা কোনো বিষয় না, জাস্ট ভালো মেকিং, ভালো গল্প সবকিছু মিলায় পারফেক্ট হইতে হবে। ঠিক একইভাবে যারা দর্শক তোকে টেক্সট পাঠিয়েছে, যেমন করেই হোক ওদের টেক্সট পড়বই, এটা আমাদের ভুল করলে চলবে না। চলুন দর্শক বন্ধুরা, কিছু টেক্সট আছে আমরা পড়ে নিই। HM মাহফুজ সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ মাহফুজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। মালিহা তাসিন, লাভ ইউ আমার বন্ধুর বউ এবং আমারও খুব কাছের। আচ্ছা, হ্যালো তানহা আপু, হ্যাপি টু সি ইউ বোথ ইমতু অ্যান্ড ইউ হিয়ার। মালিয়া তাসিন তুই ভালো করেই চিনবি, জাহিদা শিক মালিয়া তাসিন 32 ডিগ্রিতে যে ওদের হ্যাঁ, ও বেবি থ্যাংক ইউ, মিস ইউ মালিহা, ও খুব ভালো খেলে। আমরা সেলিব্রিটি ক্রিকেট টিম বল, হঠাৎ করে বলছি সে ভালো খেলে। ক্রিকেট না ফুটবল না লুডো, এটা বলতে হবে তো। ক্রিকেট, ও অলরাউন্ডার, ওরা জামাই বউ দুজনই খুব ট্যালেন্টেড, দুজনই অলরাউন্ডার। আর ওদের অনেক কিউট একটা বেবি আছে, ও অনেক কিউট, জায়ান। আমি তো বাপেরও ফ্রেন্ড, মায়েরও ফ্রেন্ড, তো ওরও ফ্রেন্ড হয়ে যা তুই। বাচ্চা আমাকে ডাকে মাচু।
মানে মামা আর চাচু মিলে মাচু ডাকে। নাইস। তো আমরা একসাথে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ইয়েস, কংগ্রেচুলেশন। আমি জানি। শওকত ইসলাম চট্টগ্রাম থেকে দেখতেছিলাম, ভাইয়া দুজনকে ভালোই লাগছে, আপনার টেক্সটও ভালোই লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রামে একটা কাজ করছিলাম না, মিশন ফয়েজ লেক, খুব সুন্দর ছিল, খুব মজা হয়েছিল, একটা ওভারঅল গুড জার্নি ছিল। গুড জার্নি। সবচেয়ে বড় কথা আমরা একটা আইসোলেটেড আইল্যান্ডে ছিলাম, চারপাশে লেক। আমার ওইরকমই ফিল হয়েছে, আইসোলেটেড। আমরা নৌকা ছাড়া যেতে পারতেছি না, নৌকা ছাড়া কোথাও যেতে পারছি না। ওয়েটিং ফর কি? ওয়েটিং ফর নৌকা। ওয়েটিং ফর নৌকা। মোহাম্মদ সবুজ, আমি সৌদি আরব থেকে দেখছি, আপনার প্রথম ছবির নাম কি? তোকে জিজ্ঞেস করছি। আমার প্রথম ছবির নাম ভোলা তো যায় না তারে। ভোলা তো যায় না তারে, সব সন্দীপ যায়। ওই ভোলা না, এটা সম্ভবত বিজয়। বিজয় লিখেছেন, তানহা আপুকে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আরো সিনেমাতে দেখতে চাই। ইটস এ গুড চাওয়া, আল্লাহ পূরণ করুক। আমিও চাই এটা। আমিও চাই এটা। ওকে, সবার চাওয়া আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আমিও চাই এটা। হ্যাঁ, আমিন না লিখে যাবেন না। অনেক টাকশাল ওয়েব সিরিজটা খুব সময় উপযোগী এবং মনোমুগ্ধকর সিরিজ, ভালো লেগেছে অনেক। মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে, ওর ডিরেকশনে ছিল টাকশাল। বরবাদের ডিরেক্টর বানিয়েছিল। বরবাদের ডিরেক্টর বানিয়েছিল। তাররিন লিখেছেন, আমার মা নাটকে তানহা আপু ও আশরাফ ভাইয়ার অভিনয়, মানে মোশাররফ ভাই, আশরাফ সুপ্ত আছে, আমাদের সুপ্ত ভাইয়ার অভিনয় মাকে হারানোর ভয়টা আরো বেড়ে গিয়েছে। মায়ের প্রতি কত যে ভালোবাসা, অসাধারণ অভিনয় করেছেন তানহা আপু। থ্যাংক ইউ সো মাচ। ওদিকে তাকে বল। থ্যাংক ইউ সো মাচ। আমার মা নাটকটা, আমি আমার মাকে অনেক লাভ করি। আই থিংক সবাই সবার মাকে অনেক লাভ করে, সবাই নিজেকে রিলেট করতে পেরেছে এখানে। এক্স্যাক্টলি। তো খুব টাচি ছিল এবং থ্যাংক ইউ সো মাচ। আমার সুন্দর সুন্দর নাটকগুলো আপনারা দেখেছেন। আরো আছে। স্বপন লিখেছে, শুধুমাত্র চার দেয়ালের ভেতর 80 মিনিটের সুন্দর একটা ওয়েব সিরিজ হলো টাকশাল, সত্যি অসাধারণ হয়েছে নাটকটি, সাথে আপুর অভিনয়টাও প্রশংসনীয় ছিল। হ্যাঁ, আমাদের টাকশাল পুরাটাই একটা সেটের মধ্যে ছিল, বিকজ এটা একটা ব্যাংক চুরির গল্প। তো ওই এফডিসিতে সেট করে ওইটার মধ্যে করা hয়েছে। তো হ্যাঁ, টাকশালটা আমি ভালো রেসপন্স পাইছি টাকশালে। এই যে দেখতেছো না টাকশালের কথা হচ্ছে, ইভেন আমি এগুলো জানতাম না। আমি যদি এখন না আসতাম এই প্রোগ্রামে, আমি জানতাম না যে কাকে কাকে থ্যাঙ্কস দিবি ঠিক করে রাখ। শারিয়ার ভাই অফ কোর্স, এন্ড ইমতুরাতি এন্ড এনটিভি এন্ড এনটিভি। সামি, তানহা আপুকে কালো ড্রেসেও খুব সুন্দর এবং মনোমুগ্ধকর লাগে। থ্যাংক ইউ। আই লাভ ব্ল্যাক। ওটাই ওরা নোটিস করেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রিয়া লিখেছেন, অবসর সময় কি করতে ভালো লাগে আপনার? আমি তো বেশি যদি অবসর পাস আর কি, অবসর পাইলে আমি চলে যাই দেশের বাইরে। আমার নিউ প্লেসেস এক্সপ্লোর করতে ভালো লাগে। তো আমি চাই যে যতটুকু 100টা দেশ মোটামুটি পূর্ণ করে যদি মরে যাই, আই এম হ্যাপি, বিকজ আমার নতুন নতুন জায়গা দেখতে ভালো লাগে। আর দেশে থাকলে কিন্তু বিএমডব্লিউ পোরশে চালায়। এনিওয়ে, তানবিন লিখেছেন, তানহা আপুর মতো আমিও কফি লাভার। তুই কফি লাভার? ও জানি কিভাবে। আমি অনেক স্টোরি দিই, আমি ফলো করে, তো আমি অনেক স্টোরি দিই কফি নিয়ে। এভরিডে আই নিড এ কফি। তো চাঙ্গা করে আমাকে। মিনিমাম এই কফি, মানে একটা তো মিনিমাম লাগে কফি। হ্যাঁ, আর কাজে থাকলে তো আরো চলতে থাকে। আই লাভ কফি। তোর অনেক মেয়ে ভক্ত দেখলাম, অনেক মেয়েরাও টেক্সট পাঠাচ্ছে। হ্যাঁ, নিশি পাঠিয়েছেন, ছোটবেলা থেকে মিডিয়া জগতে আসা বা নায়িকা হবার স্বপ্ন ছিল কি? না, হয়ে গেছে একদমই অল অফ এ সাডেন, বিকজ একদমই প্ল্যান ছিল না। তাহলে তো ইচ্ছা মতো শিখে টিকে নাচটা প্রিপারেশন নিয়েই আসতাম। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। তানিম লিখেছেন, তানহা আপু ছোট পর্দার সাথে সাথে বড় পর্দায় একজন সুপারস্টার। থ্যাংক ইউ তানিম, আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা অসংখ্য মেসেজ পাঠিয়েছেন, আজকে অনেকগুলো কল পেয়েছি। তানহার ভালোবাসার প্রকাশ আপনারা করেছেন, আমরা খুব মানে সম্মানিত বোধ করছি, প্রেস্টিজ বাড়ছে এই জন্য। কি জানিস, মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কিন্তু এই যে আজকে আমি অনেক মোটিভেশন নিয়ে আমি যাব এবং খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমার দায়িত্ব বেড়ে গেল, আমার ওদের জন্য আরো বেশি কাজ করতে হবে। একদম, আমরাও খুব কৃতজ্ঞ তোকে পেয়ে। তুই আসতে চাচ্ছিলি না ব্যস্ততার কারণে, আমি তোকে পটাইছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ময়ূরপঙ্খীতে বলে কি তুই এনটিভি হাই হ্যালো না বলে তুই এনটিভিতে সময় দিচ্ছিস না কেন? আমি না আবার আমার 6 সেকেন্ড লাগছে বুঝতে। আমি বলে ও তুই এটার হোস্ট। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। দর্শকদের তুই যদি কিছু বলতে চাস আগে বলে নে। দর্শক, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ভালোবাসি আপনাদেরকে এবং আপনারা আমাকে এত ভালোবাসেন দেখে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু এনটিভি অ্যান্ড হোল টিম,
ইমতু শারিয়ার ভাই তারা আমাকে গুতাই আনছে এখানে, বিকজ আমি একটু অলস আছি, শুটিং না থাকলে আমি বের হইতে চাই না, আমি খুব হোমসিক পারসন। তো খুব ভালো লাগছে এবং আপনাদের আমার কাজের অ্যাপ্রিসিয়েশন দেখে মনে হচ্ছে যে না আপনাদের জন্য আরো অনেক ভালো ভালো কাজ আমাকে করতে হবে, দায়িত্ব অনেক বেড়ে গেল। থ্যাংক ইউ দোস্ত, আমি আর তোকে কি থ্যাঙ্কস দিব, তোর জন্য সবসময় ভালোবাসা ছিল, আছে, থাকবে, এভাবেই তোর পাশে থাকতে চাই, তুই আমাদের পাশে থাকবি এটা বিশ্বাস করি, তোকে অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আসলে এই আনন্দ আড্ডায় না বিদায় নেওয়াটা খুব কষ্টের, যদি আমাদের চলে যেতে হবে, কালকে ওরও কাজ আছে আমারও কাজ আছে, কিন্তু এনটিভি সবসময় জেগে আছে আপনাদের জন্য, ব্যাক টু ব্যাক অনেক আয়োজন, অনেক সংবাদ, অনেক নাটক, অনেক অনুষ্ঠান আপনাদের জন্য। সঙ্গে থাকুন এনটিভির, সঙ্গে থাকুন আমাদের, আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে যেতে চাই। আগামী সপ্তাহে আবার দেখা হবে, নতুন অতিথির সঙ্গে আড্ডা হবে, সেই প্রত্যাশায় আমি ইমতু বিদায় নিচ্ছি কিন্তু। বাই বাই।